কোলাহল একদমই ভালো লাগে না এখন, কিন্তু তানিশার জোড়াজুড়িতে ওর ভাইয়ের বিয়েতে আসতেই হয়েছে। যদিও আসার আগে অনেক এক্সকিউজ দেখিয়েছিলাম আসবো না বলে, কিন্তু তানিশা উল্টো ইমোশনাল ব্ল্যাকমেল করে এনেছে। আকাশ ভাই, রাজ ভাইও এসেছে বিয়েতে। ওনারা তানিশার পরিচিত, আমার কাছের মানুষ, তাই সব ভেবে আসতেই হলো। বাড়ির ভেতর হেঁটে যাচ্ছি, পেছন থেকে তানিশা ডাক দেয়। ওই নীল, বাব্বা তুই এসেছিস, ভাবছিলাম আসবি না। এই এই সর। তানিশা পুরো কথাটা শেষ করতে পারেনি। আমাকে সাবধানতার ইঙ্গিত দেওয়ার আগেই পেছন থেকে কিছু তরল জিনিস আমার শার্টে এসে পড়ল। ঘুরে তাকাই, আমার সামনে উল্টো দিকে ফিরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর সেই মেয়ের দিকে টার্গেট করে রঙের ব্যাগ ছুঁড়ে মারা হচ্ছে। আমার সামনে দাঁড়ানো মেয়েটার দিকে আবারও রঙের প্যাকেট ছুঁড়ে মারা হলো। মেয়েটা নিচু হতেই রঙের প্যাকেটটা আমার বুকে এসে লাগে। আমি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছি। আমার সামনে থাকা মেয়েটা আমার দিকে না তাকিয়ে পেছনে হেলে দৌড়ানো শুরু করতেই যাবে, তার আগে আমার সাথে ধাক্কা খাই। সে পড়ে যাচ্ছিল, আমি এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরলাম। মেয়েটার মুখের ওপর থেকে একটু একটু করে চুলগুলো সরে যেতে থাকে। আমি তাকিয়ে থাকি মেয়েটার দিকে, মেয়েটাও আমার দিকে তাকিয়ে থাকে। অপলক দৃষ্টিতে দুজন চেয়ে আছি। কয়েক সেকেন্ড এভাবে থাকার পর শুনতে পেলাম, নীল, সরি সরি, বিয়েতে এই জন্য আসতে চাইছিলি না, কিন্তু হয়ে গেছে। এই আদ্রি, তুইও না সবসময় এমন বাচ্চামি করিস। কি দরকার ছিল এই অসময়ে রং খেলার? আর নিঝুম, তোরাও না পারিস বটে, যা এখান থেকে। আমি টান দিয়ে আদ্রিতাকে সোজা করে দিলাম। আদ্রিতার দিকে তাকিয়ে আছি আমি তখনও, সেও আমার দিকে তাকিয়ে আছে। পেছন থেকে রাজভাইয়ের গলা শুনলাম, এই নিলয়, তুমি এখন আসছো আর এসেই রং খেলা শুরু করে দিয়েছো? কি করবে বাচ্চা পোলাপাইন? এই তোমরা থামো, এমনিতেই আসতে চাইছিল না, তোমাদের জন্য রাগ দেখিয়ে চলে যাবে। আদ্রি, যা গোসল কর। নীল, তুইও যা, ফ্রেশ হয়ে নে। তানিশা কথাটা বলে আদ্রিকে নিয়ে চলে গেল। আমি চোখ সরিয়ে নিলাম আদ্রির দিক থেকে। রাজভাই পাশে এসে আস্তে গলায় বলল, এই জন্য তোমাকে আসতে বলিনি। যাই হোক, ফ্রেশ হয়ে নাও। আমি ওদের সাথে ওয়াশরুমের দিকে আসি। আলিফ ভাইয়ের বিয়ে, তানিশার ভাই সে। তানিশার সাথে পরিচয় বেশ কয়েক বছর আগে। আমরা একটা থিসিসের জন্য ভার্সিটি থেকে সিনিয়র 3জন, জুনিয়র কয়েকজনকে সিলেক্ট করা হয়। আমরা একটা টিম ছিলাম। সিনিয়রদের মধ্যে ছিল রাজ, আকাশ ভাই আর হুমায়রা, সংক্ষেপে হিমু, 3জন ছিল। আর আমরা ছিলাম এক ব্যাচ, তানিশা, আমি, আদ্রিতা। জুনিয়ররা ছিল নিঝুম, আখি, ফারিন। আমাদের টিমের মডারেটর ছিল আয়ান নামের বড় একটা ছেলে। আয়ানকে আদ্রিতা ভালোবাসত, যদিও প্রথমে বিষয়টা আমি জানতাম না, পরে জেনেছিলাম, তানিশা বলেছিল। জানিস নীল, আমাদের আদ্রিতা তো আয়ান ভাইকে ভালোবাসে, কিন্তু আয়ান ভাই না করে দিয়েছে। মেয়েটা এখন চুপচাপ থাকে। এরপর আদ্রির সাথে আমার কথা বলার পরিমাণ বাড়ে। মেয়েটাকে আমি সহজে বুঝতাম, কিন্তু তাকে বুঝতে দিতাম না কিছু। সে কখন মন খারাপ করে, কেন মন খারাপ করে, সব কিছুই জানতাম আমি, কিন্তু প্রকাশ করিনি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবছি, শুনতে পেলাম, দেখ তানিশা, আমি ইচ্ছে করে তোদের নীলের সামনে চাইনি। নিঝুমরা বাজি ধরেছিল আমাকে রং মাখাতে পারবে কিনা, তো দৌড়ে আমি সেদিকে যাচ্ছিলাম। ওনার গায়ে লাগবে কে জানে। আমি বুঝলাম আদ্রিব কথাগুলো তানিশাকে বলতে বলতে যাচ্ছিল। আমি ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। কালকে বিয়ে, এখন সবে সকাল। ফ্রেশ হয়ে তানিশার দেখিয়ে দেওয়া রুমে এসে সব চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, বাচ্চাদের চিৎকারে ঘুম ভেঙে যায়। উফ, মাইকের সাউন্ড, হিন্দি গান বাজছে। মেজাজ খারাপ করে রুম থেকে বের হলাম। ড্রয়িং রুমে এসে দেখি সবাই গোল হয়ে বসে আছে। রাজভাইও আছে দেখি সামনে। ওদিকে আকাশ ভাই আর হিমু আপু একসাথে চিপকায়া বসে আছে। ওনাদের রিলেশনশিপটা অনেক আগে থেকেই। আমি ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আমি বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম, তানিশা ডাক দেয়, ওই নীল, এদিকে আয়। দেখ, আদ্রি কি সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে রাজভাইয়ের। নিলয়, আসো, দেখো। আমি হেঁটে সেদিকে গেলাম। তানিশার পাশে যেয়ে বসে অন্যদিকেই তাকিয়ে আছি আমি।
তানিশা হালকা করে চিমটি কাটে হাতে। আমি উফ বলতেই চোখ চলে যায় আদ্রির দিকে। সেই ঠোঁট, চিরচেনা চোখের ভ্রু, চুলগুলো লম্বা হয়েছে অনেক। চুল লম্বা করার জন্য বাজি ধরেছিল সে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমার। আদ্রি আয়নের থেকে দূরে সরে আছে। একটা সময় আমাদের ঘনিষ্ঠতা বাড়ে। আমাদের পছন্দের মিল অনেক। তার যেমন প্রকৃতি পছন্দ, আমারও সেম। আমাদের কৃষ্ণচূড়া পছন্দ। কালো মেঘ বৃষ্টি আমাদের বিষণ্ণতা আনেনি। আমরা একসাথে বসে গল্প করে বৃষ্টিবিলাস করেছি। আদ্রির নীল রং বেশ পছন্দ। নিলয় নামটাকে সে নীল বানিয়েছে। এত এত মনের মিল আমাদের। অজান্তেই দুজনকে এত বেশি ভালোবেসে ফেলেছিলাম। সে ভালোবাসার গভীরতা ছিল অনেক। আমার সব কিছু আদ্রিকে নিয়েই তৈরি হচ্ছিল। তাকে ছাড়া আমি অচল অনুভব করতাম। দুজনের পছন্দ একই রকম। দুজনে বসে একসাথে গাইতাম, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পায় না। নীল, এই নীল, তোর হাত দে, মেহেদি দে তোর হাতে। আমি এতক্ষণ অপলক হয়ে আদ্রির দিকে তাকিয়েছিলাম। পুরনো কথাগুলো ভাবছিলাম। আদ্রি আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ঠিক আগের মতোই আছে। হালকা টোল পড়া হাসির গাল, বোকাশোকা মাথা মোটা টাইপ মুখ। আদর করতে ইচ্ছে করে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। সবার থেকে সরে এসে বলি, মেহেদি দেওয়া আমার পছন্দ না। মেয়েদের মানাই, ছেলেদের না। তোর ভাই কোথায়, দেখা করে আসি। কথাটা বলেই সেখান থেকে বাইরে বের হলাম। কেন যেন বিষণ্ণতা ভর করছে আমার। এই বিষণ্ণতার কোনো নাম নেই। কেন থাকবে? যে বলে চলে গেলে যাও, আমি পিছুটান রাখি না। তাকে ভেবে বিষণ্ণতা কেন থাকবে? বাড়ির বাইরে আসলাম। বাড়িটা সাজানো হয়েছে বেশ। রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি। আদ্রির কথা ভাবছি। আদ্রির সাথে আমার সম্পর্ক হয়ে যায় গভীর। একসাথে সব কাজ করতাম। সে আমাকে বর বলে ডাকত, আমি তাকে বউ বলতাম। একসাথে ভালোবাসার শহর বানাতাম কল্পনায়। সে শহরের নাম দিয়েছিলাম নীলান্দ্র। একসাথে খেতে যেতাম। সে না বলা অবধি খেতাম না। আদ্রির নীল কালো রং পছন্দ। ওর ছোট ছোট বায়নাগুলো বোঝার চেষ্টা করতাম। সে কখনো বলতো না। কেন বলতো কি জানি। আমাদের সম্পর্কের শুরুতে বলেছিলাম আমি ফ্ল্যাটবাজ, খারাপ ছেলে। সে বলেছিল সমস্যা নেই, ঠিক করে নেব। বলেছিলাম আমার অতীত নিয়ে যদি তোমার সমস্যা থাকে তাহলে সেটা ঝেড়ে ফেলো। আমি তোমাতেই বিভোর থাকবো, আছি। কিন্তু কি হলো? সম্পর্ক ভাঙার মুহূর্তে এটাই সামনে আনে সে। আমার অতীতগুলো টেনে টেনে আনে। সম্পর্ক ভাঙার কারণ কী ছিল আদব আমি ঠিক জানি না। আমার ব্যস্ততায় সে অপেক্ষা থাকতো। তারপরেই সে পরিবর্তন হয়ে যায়। আমি ঠিকই ব্যস্ততাকে কাটিয়ে আদ্রি ছায়ায় ভিড় জমিয়েছি। কিন্তু সে পরিবর্তন হতে হতে এমন পর্যায়ে চলে যায়, আমার কাছে সে অভিমান, বায়না, অভিযোগ, রাগ প্রকাশ করতে ইচ্ছুক নয়। আমার অতীত নিয়ে সে কষ্ট পেত জানি। তবুও তো আমি তাকে আঁকড়ে ধরেছিলাম। সব মানুষের গল্পে বিষণ্ণতা ছোঁয়া থাকবেই। সম্পর্কের 1 বছর পর আদ্রিতা হঠাৎ করে পরিবর্তন হতে শুরু করে। সে মামাবাড়ি বেড়াতে যায়। সেখান থেকে শুরু পরিবর্তন। আমাকে সময় না দেওয়া, ব্যস্ততা, পারিবারিক ঝামেলাতে থাকা ছিল ওর প্রতিদিনের কাজ। তবুও নিজেকে মানিয়ে নিয়েছি। এটা নিয়ে কিছু বললেই সে বলতো, আমিও তো তোমার জন্য অপেক্ষা করতাম, এখন করি না, ভালো লাগে না। আমি হাসি মুখে বলতাম, সমস্যা নেই, আমি করব তোমার জন্য অপেক্ষা। ভালো লাগে অপেক্ষা করতে। এভাবে চলছিল সম্পর্কটা। ওর বার্থডের 15 দিন আগে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। সম্পর্ক ভাঙার কারণ আমি জানি না। সে ইগনোর করত। আমি ইচ্ছে করে দেরি করে সিন করতাম, রিপ্লে করতাম, যেন সে আমাকে বকা দিয়ে বলে, নীল, কেন তুমি দেরি করে সিন করছো? কেন তুমি দেরি করে রিপ্লাই দাও? কিন্তু আদ্রিতার মাঝে এমন কিছুই ছিল না।
ওর পরিবর্তনগুলো দেখে অবাক হতাম, কান্না করতাম একা একা। তানিশার কাছেও আক্ষেপ প্রকাশ করতাম, কিন্তু কি করার, তানিশার কাছেও খারাপ ছেলে হয়ে গিয়েছিলাম ততদিনে। আর পারছিলাম না। 4 দিন পর রিপ্লাই দিলেও আদ্রিতার মেসেজ মানে এত দেরি কেন রিপ্লাই দিয়েছি সেটা নিয়ে মাথা ব্যথা ছিল না। আমি সহ্য না করতে পেরে বলেছিলাম, কি চাও? সে জানাই, জানি না কি চাই, শান্তিতে থাকতে চাই। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম শুধুই। আমার চশমার ডার বেয়ে পানি টপ টপ করে পড়তো, ঝাপসা হতো কাঁচগুলো। সে তো বলতে পারতো, নীল আমি তোমাকেই চাই, তুমি যেমন হও না কেন ঠিক হও, আমি তোমারই আছি, আমি তোমাকেই চাই। বরং সে উল্টো এটাই বুঝিয়েছে, আমার কিছু চাওয়ার নেই, বায়না নেই, রাগ নেই, অভিমান নেই, অভিযোগ নেই, তোমার মতো চলো। খুব কষ্ট নিয়ে বলেছিলাম, আচ্ছা ভালো থেকো আদ্র, আমি চলে যাচ্ছি, তোমার শান্তির জন্য মুক্তির জন্য দূরে যাচ্ছি। সে বলতে পারতো, নীল যেও না, আমি তো তোমারই, একটু সমস্যা হচ্ছে ঠিক হয়ে যাবে। কিন্তু সে এমন বলেনি, বরং বলেছিল, নীল আমি পিছুটান রাখি না। কথাটা যে কতবার কানে বেজেছিল আমার, তার কোনো ইয়ত্তা নেই। সে বলতে পারতো, নীল প্রবলেম চলছে তো, আমি ঠিক হব, তুমি পাশে থাকো। কিন্তু সে উল্টা বলেছে, আমি ঠিক হব না, পরিবর্তন হয়ে যাচ্ছে আরও, ঠিক হওয়ার চেষ্টাও নেই। এরপর আর কি, আর তার সাথে আমার যোগাযোগ নেই। এখনও দুজন অ্যাড আছে ফেসবুকে, কিন্তু কখনো মেসেজ দেওয়া হয় না, মনে সাহস পায় না। কতবার যে কত কিছু লিখে কেটে দিয়েছি ঠিক নেই। তার বার্থডে উইশ সবার আগে করতে চেয়েছিলাম, পারিনি। সে হয়তো ভেবেছে আমি ভুলে গিয়েছিলাম তার বার্থডে। এরপর 2 বছর পর আজ দেখা হলো আদ্রির সাথে। সন্ধ্যার দিকে বিয়ে বাড়িতে এলাম। রাজভাই অনেকবার কল দিয়েছে, রিসিভ করিনি। মাঝে মাঝে কারোর সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না, ফোনের রিংটোন শুনতে ভালো লাগে। আমার এখন অলস অলস লাগে সব কিছুতে। আমি বাড়িতে আসতেই তানিশা এসে বকা শুরু করে। হারামি, তুই কি করতে আসছিস? শয়তান ছেলে, খাওয়া দাওয়া লাগে না? কল দিয়েছি কতবার, এখন আসছিস? কথা বলবি না তুই? টেনশন লাগে না আমাদের? সরি। চুপ কর তুই, সামনে থেকে যা। তানিশার নাক টেনে দিয়ে সামনে থেকে চলে আসি। জোরে মাইক বাজছে। ভেতর আসতেই দেখি সবাই বসে আছে, তবে নতুন একটি মুখ চোখে পড়ে। সে আবার আদ্রির পাশে বসে আছে, যদিও কিছুটা দূরত্ব রেখে বসেছে দুজন, আর সে হলো আয়ান। দুজনে বসে গল্প করছে। বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল আমার। যাক, আদ্রির হাসিটা কত বছর পর দেখলাম। মাথা নিচু করে সেখান থেকে চলে আসি। রাজভাই খাবার নিয়ে আসে। নিলয়, আদ্রির কথা মনে? আরে না, এসব নিয়ে ভাবি না। জানি, যাই হোক খেয়ে নাও। রাতের খাবার শেষে ছাদে আসলাম। ছাদে সবাই আড্ডা দিচ্ছে। আমি ছাদের এক কোনায় বসে গিটার টিউন তুলে গান গাইতে থাকলাম। हर कहानी में सारे किस्से में दिल की दुनिया में सच्चे रिश्ते में जिंदगानी के सारे हिस्से में तू लिख दे मेरा उसे ऐ खुदा जब बना उसका ही बना। চোখ বন্ধ করে গান গাইছি, ঠিক তখনই শুনতে পেলাম, কষ্ট হয় তাই না? আমারও হয়েছিল অনেক। আপনার অতীতগুলো যখন সামনে আসতো তখন খুব কাঁদতাম একা একা। আপনাকে বুঝতে দিইনি। এখন কেন আপনি কষ্ট পাচ্ছেন? আমি ছিলাম, আমাকে বোঝার চেষ্টা করেছিলেন? আমি চোখ মেলে তাকালাম পাশে। আদ্রি এসে দাঁড়িয়েছে। কালো শাড়ি, কালো চুড়ি, হাতে লাল মেহেদি। সাদা লাইটে ওর ফর্সা মুখটা যেন আরও উজ্জ্বল লাগছে। আমি দাঁড়ালাম। কিছু না বলে হেঁটে চলে আসতে যাব। আদ্রি আবার বলে, কথা না বলে চলে যাচ্ছেন? জানতে না আমি তানিশার ভাইয়ের বিয়েতে আসব? তারপরও আসছেন? চলে তো আপনি গিয়েছিলেন, এখন কেন গম্ভীরতা দেখাচ্ছেন? ভাব নিবেন না আমার সামনে। কখনো নিয়েছি? দুজনে চুপ থাকলাম। 2 বছর পর কথা হচ্ছে। চিরচেনা মানুষ দুজন আজকে অচেনাদের মতো কথা বলছি। ভাবতেই হাসি পাচ্ছে। আমি বিষণ্ণ গলায় বললাম, আমি দোষী।
এখন কয়টা গার্লফ্রেন্ড আপনার? অনেকগুলো। প্লে বয় তো থাকতেই পারে, এসবে ইন্টারেস্ট নেই। যাই হোক, আপনাকে বিষণ্ণ মুখে একদমই মানায় না। হাসি মুখে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আসি। আদ্র। ডাকবেন না এই নামে। আচ্ছা। সে হনহন করে চলে যায়। আমার মনের আকাশে এখন বিষণ্ণতার শহর তৈরি হয়েছে, যার নাম নীলান্দ্র। হয়তো এটাই ছিল ভাগ্যে। তার পিছুটার নেই, ভালো থাকুক সে। পরের দিন বিয়ে। আয়নের সাথে আদ্রির বেশ কথোপকথন চলে। আমি নিজেকে সামলে নিলাম। কোনে বাড়িতে এসেছি, আমাদের টেবিলে মেয়ে খাতিরদারি করছে। মানে এবারের বিয়েতে এরকমই নিয়ম। আমার প্লেটে মাংস বেড়ে দিতে যেয়েই মেয়েটা আমার গায়ের ওপর ঢেলে দেয়। মেয়েটা ভয়ে আমার দিকে তাকিয়ে বলতে থাকে, সরি আমি খেয়াল করিনি, প্লিজ আমাকে। আমি কোনো কথা বললাম না। মেয়েটা তার শাড়ির আঁচলের একপাশ দিয়ে আমার শার্ট পরিষ্কার করে দেওয়া শুরু করে, কিন্তু আমি চুপচাপ সেখান থেকে উঠে চলে আসলাম। ফ্রেশ হয়ে বাইরে বসে আছি। প্ল্যান এখান থেকেই ফিরে যাব শহরে। আর তানিশাদের বাসায় যাব না। তানিশাকে ফোন দিলাম, কিন্তু সে রিসিভ করছে না। কাউকে কিছু না বলে চলে যাব ভাবছি, তখনই শুনি সরি, আমার জন্য আপনার খাওয়া হলো না। পাশে সেই মেয়েটা এসে দাঁড়িয়েছে। আমি ভদ্রতার একটা হাসি দিলাম। মেয়েটা আরও কিছু বলার প্রস্তুতি নেই। আপনি অনেক ভালো, আমাকে বকা দিলেন না। আপনার শার্টে এখনো লেগে আছে। আমার খুব লজ্জা লাগছে বিষয়টা নিয়ে। সমস্যা নেই, চলে যাব তো এখন। আর বিয়ে করতে আসিনি, খেতে এসেছি। খাওয়ার সময় তো একটু আধটু এমন লাগতেই পারে। আমি নিধি, আপনি কে? নীল, সরি নিলয়। ওহো, নীল নামটাই অনেক সুন্দর। নীল। প্লিজ নীল নামে ডাকবেন না, আমার ভালো লাগে না। আসি। আমার ফোন বেজে ওঠে। তানিশার কল। আমি রিসিভ করলাম। কি ব্যাপার, এতবার ফোন দিয়েছিস কেন? কি হয়েছে বল। আমি মাথায় হেলমেট পরে নিয়ে বললাম, দোস্ত চলে যাচ্ছি, আর এটাই শেষ দেখা। আর কখনো তোদের শহরে আসবো না। ভালো থাকিস। তানিশা শোন, তোর বন্ধুকে দেখে রাখিস। আসি রে। কথাগুলো বলে ফোন কেটে দিলাম। তারপর বাইক স্টার্ট দিয়ে বিয়েবাড়ি থেকে বের হলাম। একটানে গ্রাম ছেড়ে বাজারের রাস্তায় আসি। প্রায় 30 মিনিট হলো বাইক চালাচ্ছি, 80 থেকে 90 স্পিডে। ফোনটা ভাইব্রেশন করছে অনেকক্ষণ। না, রিসিভ করা দরকার। বাইক রাখলাম এক পাশে। একটা অচেনা নাম্বার। রিসিভ করলাম। ওপাশ থেকে বলে, শোনো, অনেক জেদ তোমার। এবার এই শহরে আসবে আমার বিয়ের প্রপোজাল নিয়ে সোজা আমার বাড়িতে। আর নীল বলে কেবল আমিই ডাকবো। নিধির মতো কাউকে সুযোগ দেব না নীল বলে ডাকতে। বুঝলে মিস্টার নীল পিলছিল? আমি ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। কি করব বুঝতে পারছি না। রাজভাইকে কি ফোন দিব? তানিশাকে ফোন দিয়ে বলবো কি আমি আসছি? না থাক, ওদেরকে কিছু বলবো না। আবার ফিরে যাই আমার আদ্রের কাছে। ভালোবাসি যে বড্ড বেশি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।